প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব ও তার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজলিমা নার্গিস 1973 সালের অক্টোবরে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অপস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এবং তার আধুনিক চিকিৎসা, ম্যাডাম আমি একটু শুরুতেই জানতে চাইবো যে কোন পর্যায়ে গেলে আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলছি? বন্ধ্যাত্ব আসলে একটা সামাজিক বড় সমস্যা। এটা শুধু যে আমাদের দেশের জন্যই যে একটি বড় সমস্যা তা নয়, এটি সারা পৃথিবীব্যাপী একটি বড় ধরনের সমস্যা। এবং পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি 100 জন কাপলের বা দম্পতির মধ্যে 12 থেকে 15 জনই বন্ধ্যাত্ব এই সমস্যায় ভুগে থাকেন। আচ্ছা, তো সাধারণ অর্থে বন্ধ্যাত্ব বলতে আমরা যেভাবে বলে থাকি যে যদি কোনো দম্পতি 1 বছর একসাথে জীবনযাপন করার পরেও যদি তাদের মধ্যে কোনো সন্তান যদি না আসে, তবেই আমরা তখন সেটাকে আমরা বন্ধ্যাত্ব হিসেবে বিবেচনা করে থাকি। আচ্ছা ম্যাডাম, এই যে বন্ধ্যাত্ব যে হচ্ছে, বন্ধ্যাত্বের হার সামগ্রিকভাবে আমরা যদি খুব রাফলি বলে থাকি তো দেখা যাচ্ছে যে একটু হয়তো বেড়েছে। এর কারণ কি বা বন্ধ্যাত্বের পেছনের কারণগুলো কি? হ্যাঁ, বন্ধ্যাত্বের পিছনে আসলে অনেকগুলো ফ্যাক্টর বা কারণই রয়েছে। তো যদি আমরা কারণ হিসাবে চিন্তা করতে যাই, তা আমাদের সামাজিক ব্যবস্থাপনায় প্রথমেই যেটা দায়ী করা হয়ে থাকে সাধারণত বিয়ের পরে, যে যদি কোনো সংসারে যদি বাচ্চা কাচ্চা না থেকে থাকে, তাহলে প্রথমতই যেটা সমাজ বা সংসার সবাইকে দায়ী করে থাকে যে মেয়েরাই মনে হয় এর জন্য সবচেয়ে বড় কারণ। কিন্তু আসলে বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে যেমন মেয়েজনিত বা ফিমেল ফ্যাক্টর যেমন একটা কারণ আছে, সেই সাথে মেল ফ্যাক্টরও সিমিলার, মানে একইভাবে সে কারণ জড়িত। আমরা যদি কারণ 100 ভাগের মধ্যে কারণ ধরি, তার মধ্যে 35 ভাগ হচ্ছে যে ফিমেল ফ্যাক্টর বা মেয়েরা জড়িত, এবং বাকি 35 ভাগ হচ্ছে যে স্বামী বা মেল ফ্যাক্টর কারণ জড়িত। এবং বাকিটুকু কিন্তু মেল ফিমেল মানে স্বামী স্ত্রী উভয়ের কারণে হয়ে থাকে। আর কিছুটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে স্বামী বা স্ত্রী দুজনেই পারফেক্ট আছেন, অলরাইট আছেন, কিন্তু অজানা কারণেই তাদের মধ্যে সন্তান আর হচ্ছে না। ম্যাডাম, এই যে কারণগুলো বা আমরা যে বন্ধ্যাত্ব নিয়ে আজকে কথা বলছি, তো এর চিকিৎসা, আধুনিক চিকিৎসা বলতে আমরা আসলে কি কি বুঝি? আচ্ছা, তো যখন আমাদের কাছে একজন দম্পতি আসেন যে বিয়ের পর তারা কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা ছাড়াই একসাথে 1 বছর থাকার পরেও যখন তাদের মধ্যে কোনো সন্তান আসছে না, তখন যখন তারা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন, তখন তারা আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করি। যে তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখি যে তার স্বামীর জনিত কোনো সমস্যা আছে কিনা, সেই জন্য আমরা স্বামীর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই। তারপরে ওয়াইফের বা স্ত্রীর যে কোনো সমস্যা আছে কিনা তার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই। তারপরে সেগুলো থেকে আমরা সেই কারণকে আমরা যথোপযুক্তভাবে চিহ্নিত করি যে কোন কারণে আসলে এখানে হচ্ছে। তারপরে সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসার দিকে এগিয়ে যাই। তো প্রথমত যেটা আমরা যদি দেখা যায় যে স্বামীর কোনো কারণে হয়ে থাকে, তো সেটার জন্য বেশ কিছু ফ্যাক্টর এটার সাথে জড়িত থাকে, যে তাকে কিছু আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রথমত তাকে ওষুধ দিয়ে দেখা হয়, তারপরে না হলে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। তারপরে যেটা মহিলাদের কারণে যদি হয়ে থাকে, সাধারণত মহিলাদের যে কারণগুলোর মধ্যে যে বন্ধ্যাত্বর সম্ভাবনা রয়েছে, এর মধ্যে প্রথমেই যেটা হওয়া সেটা হচ্ছে যে ডিম্বাণু যদি ঠিকমতো তৈরি না হয়। আচ্ছা, তো ডিম্বাণু তৈরি না হওয়ারও অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মানে বেশ গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে একটা আমরা বলে থাকি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, সেটা একটা। আর এ বিষয়ে যেটা দেখা যায় যে আমাদের দেশে মেয়েদের মধ্যে এখন মোটা হওয়ার প্রবণতা, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি থাকছে। ওজন বেড়ে গেলে তখন স্বাভাবিকভাবেই মাসিক অনিয়মিত হয়ে যায়,
এবং তখন এই ধরনের ডিম ফোটার সমস্যা এটা দেখা দিয়ে থাকে এগুলো। এছাড়াও আরেকটা ডিজিজ আছে আমরা যেটা বলে থাকি এন্ডোমেট্রিওসিস, একটা ডিজিজ আছে। এই ডিজিজেও হচ্ছে আমাদের বন্ধ্যাত্ব রোগের একটা অন্যতম কারণ আছে। আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ডিম্বাণুর স্বল্পতা ছাড়াও যে ডিম্বাণু যে পথে আসবে, যে ডিম্বনালীর মাধ্যমে আসবে, সেই ডিম্বনালীতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে হতে পারে, যৌনবাহিত রোগের মাধ্যমে হতে পারে, বা স্বামী স্ত্রী একসাথে থাকার ফলেও কিছু রোগের মাধ্যমে হতে পারে, টিউবারকুলোসিসের জন্যও হতে পারে, সেগুলোর জন্য হতে পারে। আবার জরায়ুতে যদি কোনো টিউমার থেকে থাকে সেটার কারণও বন্ধ্যাত্ব। এই জন্য অনেকগুলো কারণ একটা বন্ধ্যাত্ব রোগের সাথে জড়িত। তখন সেই কারণগুলোকে আমরা বের করে তারপর সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে চিকিৎসা। আচ্ছা, এবং শুধুমাত্র মহিলারাই না, পুরুষদেরও অনেকগুলো কারণ আসলে যুক্ত থাকতে পারে। জি জি, সেই জন্যই প্রথমেই আমরা আসলে সেজন্য সমভাবে মানে হাজবেন্ড এবং ওয়াইফ সমভাবেই কিন্তু একটা বাচ্চা হওয়ার জন্য রেসপন্সিবল। সুতরাং তাদের দুজনকেই সমানভাবে আমাদের দেখে সেইভাবে আমাদের সাথে কথা বলে তারপরে আমাদেরকে চিকিৎসার দিকে এগোতে হয়। আচ্ছা ম্যাডাম, চিকিৎসা বলতে এখন কি কি ধরনের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে বা কি কি ধরনের চিকিৎসা প্রচলিত আছে বন্ধ্যাত্বের ক্ষেত্রে? হ্যাঁ, চিকিৎসার বন্ধ্যাত্ব যেমন যে কারণগুলো আমি বললাম, তেমনি কারণগুলো চিহ্নিত করা গেলে সেটার চিকিৎসা করাও সম্ভব। আচ্ছা, কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার আছে, সহজেই মানুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসতে চান না। কারো যখন বাচ্চা কাচ্চা না হয় সে তখন সামাজিকভাবে লজ্জিত থেকে আরো মনে করে যে না, ডাক্তারের কাছে সহজে সে যেতে চায় না। কিন্তু যদি কোনো একটা দম্পতি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভধারণ যদি না করে, তারা যদি শুরুতেই যদি ডাক্তারের কাছে আসেন এবং চিকিৎসা নেওয়া শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু যত আর্লি তারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, সেই জন্য আমার মনে হয় যে যখনই কোনো দম্পতি সন্তান ধারণের কথা চিন্তা করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভধারণ না করলে সবারই উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া। আচ্ছা, আর বন্ধ্যাত্ব চিকিৎসার মধ্যে এখন অনেক নতুন নতুন পদ্ধতি এসেছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি ম্যাডাম। যেমন আগে মনে করা হতো যে ছেলেদের বোধহয় চিকিৎসার আর কোনো উপায় থাকে না, কিন্তু আমাদের যেখানে ছেলেদের আমরা সিমেন অ্যানালাইসিস যেটা বলে, বীর্য পরীক্ষা যেটা বলে, সেটাতে আমরা করে যদি দেখি যে সিমেন অ্যানালাইসিস বিভিন্ন ধরনের প্যারামিটার আছে আমাদের এখানে, সেই অনুযায়ী দেখে আমরা যদি এটা ওষুধ দিয়ে সারানোর মতো হয়, ইনজেকশন দিয়ে সারানোর মতো হয়, তাহলে সেটাকে আমরা সেই অনুযায়ী সারানোর ব্যবস্থা করে থাকি। তারপরে যদি পরবর্তী পদক্ষেপ হিসেবে যেটা হয়, যেটা আইইউআই বলে থাকে বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলে একটা পদ্ধতি আছে, যেখানে স্বামীর শুক্রাণুটা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, দিস ইজ নট টেস্ট টিউব, এটা কিন্তু স্বামীরই হলো শুক্রাণুটা, সিমেন্টটা একটা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে সাধারণ উপায়ে এটা কনসেপ্ট করানোর চেষ্টা করা হয়ে থাকে। তারপরেও এগুলো কয়েক সাইকেল করা হয়ে থাকে, তারপরেও যদি না হয়ে থাকে বা শুক্রাণুর পরিমাণ এমনই কম থাকলো যে এটা দিয়ে আর পসিবল হচ্ছে না, তাহলে শেষ পর্যন্ত গিয়ে আমরা তখন যেটা আপনাদের ভাষায় টেস্ট টিউব বেবি বলা হয়ে থাকে, সেটার কথা বলা হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, যেহেতু প্রসঙ্গক্রমে এসেছে, আমি একটু জানতে চাইবো যে এই যে বললেন যে আর্টিফিশিয়াল যে ইনসেমিনেশন, এটা আর টেস্ট টিউব বেবি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আর এই দুটোর ক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে করা হচ্ছে? সাধারণ অর্থে যেটা, সেটা হচ্ছে যে আমি যে বললাম যে হাজব্যান্ডের সিমেনে যে প্যারামিটারটা দেখা হয়, প্যারামিটারগুলো দেখা হয়, সেখানে যদি মানে সিমেনে স্পার্মের পরিমাণ একেবারেই কম থাকে, যেটা দিয়ে ওষুধ বা আইইউআই এর মাধ্যমে সম্ভব হচ্ছে না, তখনই কিন্তু এই লাস্ট ফেজে তখন টেস্ট টিউব বেবিতে যাওয়া হয়ে থাকে। আচ্ছা, তখন সেটা বিভিন্ন টেস্ট টিউব বেবিরই বিভিন্ন পন্থা আছে, যেটারই বিভিন্ন পন্থার মধ্যে একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ইক্সি, জিক্সি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এগুলো করা হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, একটু জানতে চাইবো যে টেস্ট টিউব বেবি সম্পর্কে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, এটা যদি একটু সহজ করে বলতেন, যে এটা যে মূল যে ব্যাপারটা, মূল যে বিষয়টা, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যেখানে ঠিক মূলত কি করা হয়। টেস্ট টিউব বেবি বলতে হচ্ছে যে হাজব্যান্ড এবং ওয়াইফের যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, যেটা আমি আগেই বললাম যে হাজব্যান্ডের সিমেনে যদি শুক্রাণুর পরিমাণ খুবই কম থাকে, সেটা একটা ফ্যাক্টর, অথবা
যদি ওয়াইফের এমন সমস্যা হয়ে থাকে যে তার ডিম্বাণু আসার পথে কোনো সমস্যা আছে, যেমন ডিম্বনালীটা ব্লকেজ হয়ে আছে কোনো কারণে, এবং সেই নালী কোনোভাবেই আর ওপেন করা সম্ভব নয়, তাহলে সেখান থেকে তার তো ডিম্বাণু তো আর তার জরায়ুতে আসার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে এরকম একটা প্রবলেম যদি এরকম হয়ে থাকে, এরকম বিভিন্ন ধরনের ডিজিজে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তখন হাজব্যান্ডের সিমেন এবং ওয়াইফের যে ডিম্বাশয় থেকে সেই ডিম্বাণু কালেক্ট করা হয়। আচ্ছা, এটা কালেক্ট করে এটা বাইরে সেই হাজব্যান্ডেরই সিমেনের শুক্রাণুটা এবং ওয়াইফের ডিম্বাণুটা একত্রে মিলন ঘটিয়ে যে আমরা জাইগোট ফর্ম বলে যেটা আমরা করি, সেটা করার পরে সেই জাইগোটটাকে আবার ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এটাই হচ্ছে টেস্ট স্ট্রিপ। আচ্ছা ম্যাডাম, এই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এটা থেকে দূরে থাকার জন্য কোনো ধরনের সচেতনতা বা কোনো ধরনের সাবধানতা কি অবলম্বন করা দরকার আছে কিনা? সুস্বাস্থ্য সবারই কাম্য এবং সুন্দর জীবনযাপন সবারই কাম্য। তো যেটা দরকার সেটা হচ্ছে যে শরীর ভালো রাখতে হবে। যে কোনো ধরনের ডিজিজ যদি হয়ে থাকে, যেমন যৌনবাহিত রোগও হতে পারে বিভিন্ন ধরনের, সেগুলো যদি হয়ে থাকে তাহলে পূর্বেই ডাক্তারের শরণাপন্ন হয়ে সেগুলোর চিকিৎসা নিতে হতে পারে। বা শারীরিক আরও অন্য বড় কোনো কারণেও অসুখের কারণে মানুষের ক্ষমতা কমে যেতে পারে, সেই জন্য সেই ডিজিজগুলো আগে থেকেই যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো আমরা আগে থেকে আরোগ্য লাভ করতে পারি, শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারি। বেশি মোটা হওয়া যাবে না এবং খারাপ কোনো অভ্যাস থেকে সবসময় দূরে থাকতে হবে। ধূমপান, বিশেষ করে অনিয়ন্ত্রিত জীবনযাপন এগুলো যদি আমরা না করি, সুন্দরভাবে জীবনযাপন করি, তাহলে মনে হয় অনেক অসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো এবং বন্ধ্যাত্ব থেকেও নিশ্চয়ই কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, জেনে নিলাম বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এবং তার আধুনিক চিকিৎসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের এপিসোডে আমরা প্রপস হিসাবে ইউজ করব ট্রাম্পোলিন। শিশুরা সাধারণত লাফ ঝাঁপ দেওয়াটা খুব পছন্দ করে, অনেক সময় আমরা বিরক্ত হই, কিন্তু আসলে কিন্তু এই লাফ ঝাঁপ দেওয়াটাই হচ্ছে শিশুদের কাজ। ওরা তো আর বুড়োদের মতো বসে থাকবে না। তবে সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওরা আহত হয়। তো ওরা আহত না হয়ে কিভাবে জয়েন্টের প্রেশারগুলো না ফেলে কিভাবে ওরা খুব আনন্দের সাথে কিছু মুভ করতে পারে, যেটা কিনা ওদেরকে লম্বা হতে সাহায্য করবে এবং ওদের এনার্জিটা বিল্ড আপ করতে এবং কিছুটা বলা যায় যে স্ট্যামিনা, ওরা অনেক ফুল অফ স্ট্যামিনা থাকে ওদের, এবং সেটা যখন ওরা বার্ন করতে পারে না তখন দেখা যায় ওরা খুব অস্থির হয়ে যায়। তো ওদের অস্থিরতাটা কমানোর জন্য অনেক সময় আমরা ইউজ করতে পারি ট্রাম্পোলিন, যে ও তাতে ব্যায়াম করলো, মজাও হলো এবং ওর এনার্জিটা লস হওয়ার কারণে তখন সে তার যেটা হবে যে সে শান্ত একটা পরিবেশ সে পাবে। তো ওকে আমরা এখানে আমাদেরকে হেল্প করবে হচ্ছে লিও স্টার্ট করো। গুড। আমরা এখানে যেটা করব জাম্পিং জ্যাক্স অ্যান্ড স্টার্ট অ্যান্ড গো। ওকে ফাইন। যেটা দেখছি যে যখন সে জাম্প করছে ট্রাম্পোলিনের কারণে তার জয়েন্টে কোনো রকম প্রেশার পড়ছে না, তার কার্ডিও অ্যাক্টিভিটিটা ডেভেলপ হচ্ছে, তার এনার্জি বিল্ড আপ হচ্ছে, কিন্তু তাতে তার কোনো হাড্ডি বা কোনো কিছু জয়েন্টের উপর প্রেশার পড়ছে না। ওকে, এবং হাতের মুভমেন্টের কারণে তার ওভারঅল টোটাল বডির কাজটা হয়ে যাচ্ছে। অ্যান্ড স্টপ। ওকে ফাইন। এই জাম্প করতে গেলে তোমার কি খুব মজা হচ্ছিল? একটু কষ্ট কি হচ্ছিল? কষ্ট হচ্ছিল না। শিশুদের অনেক স্ট্যামিনা কিন্তু, এবং আপনি যত বেশি স্ট্যামিনাটা বিল্ড আপ করার এবং বার্ন করার ক্যালোরিটা বার্ন করার সুযোগ দিবেন, তত যেটা হবে যে ওরা আরও বেশি সুগঠিত হবে এবং দেখা যাবে যে চুপচাপ বসে থাকার জন্য তো ওরা না, তো ওদের গঠনটা বৃদ্ধির জন্য এই ব্যায়ামগুলো খুব ভালো হবে। খেয়াল করতে হবে যে ট্রাম্পোলিনটা একটা সাইজে নিতে হবে যে খুব বেশি যেন ছোট হয়ে যায় না, ওর হাইট অনুযায়ী নিতে হবে, যে ওর স্টেপিংয়েই সমস্যা হচ্ছে, অথবা এমন বড় কিছু না যে তার রাখতে অসুবিধা হচ্ছে। আর পাশাপাশি যেন ধারালো কোনো কিছু না থাকে, যে প্রথম করতে গেলে ওর যদি এমন হয় যে ও স্লিপ করলো বা করতে পারলো না, তখন যেন ব্যথা না পায়। ওই সেফটি ইস্যুসগুলো খেয়াল করে তারপরে শিশুকে আমরা ট্রাম্পোলিনটা ইউজ করাতে পারি এবং সে এটা খুব ভালো পছন্দ করবে।
প্রিয় দর্শক, আপনার শিশুর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বে কি করবেন, চলুন সে সম্পর্কে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। শিশুরা প্রায়শই শ্বাসকষ্টজনিত সমস্যা আক্রান্ত হয়। 5 বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ অনেকাংশেই বেশি। নানা কারণে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। প্রথমত, যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগে তাদের শ্বাসকষ্ট হতে পারে। জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউমোনিয়া, সেজন্য শিশুর শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া খেলার ছলেও শিশুর শ্বাসকষ্ট হতে পারে। যেসব শিশুর অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যা আছে সেসব শিশুর ক্ষেত্রে ঘরবাড়ি যতদূর সম্ভব ধুলাবালি মুক্ত রাখতে হবে। ঘরে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। আর বাসায় সবসময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলো সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে। জ্বরের কারণেও শিশুর শ্বাসকষ্ট হতে পারে। এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। স্পঞ্জিংয়ের মাধ্যমে বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিউমোনিয়ার কারণে শিশুর শ্বাসকষ্ট হয়। এক্ষেত্রে শিশুর জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে, শিশু ঘন ঘন শ্বাস নেবে। ছোট শিশুদের ক্ষেত্রে মাথায় তালু দেবে যেতে পারে, বুকের খাঁচা ভিতরে ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আপনি অকালে অন্ধ হয়ে যেতে পারেন, তাই ডায়াবেটিক রোগীরা নিয়মিত চোখের পরীক্ষা করান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: কান পাকা রোগটা একটা শিশুদের থেকে নিয়ে শুরু করে মধ্য বয়সে যে কোনো পর্যায়ে এটা হতে পারে। যেমন শুধু ছোটদের বেলায় যদি আমরা চিন্তা করি, একদম ছোট বাচ্চা যে হয়তো দুধ খায়, ব্রেস্ট ফিড করে, তাকে যদি ফল্টি টেকনিকে খাওয়ানো হয়, দেখা যাচ্ছে যে শুয়ে শুয়ে খাওয়ানো হচ্ছে। মা হয়তো সারাদিন অনেক কর্মব্যস্ততার মাঝে হয়তো শিশুটাকে একদম বুকের পাশে এলিয়ে দিয়ে খাওয়াচ্ছেন। দেখা যাচ্ছে যে তার যে দুধ খাওয়াচ্ছে সে দুধটা হয়তো গলার পেছন দিকে আমাদের যে ইউস্টেশিয়ান টিউব সেটার ভিতর দিয়ে এই দুধ ঢুকে গিয়ে দেখা যাচ্ছে যে একসময় গিয়ে সেটা পর্দাটাকে সংক্রমিত করে সেখান থেকে পুঁজ বা পানির মতো বেরোচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু মারা প্রায় আমাদের কাছে খুবই উদ্গ্রীব হয়ে আসেন যে এত ছোট একটা বাচ্চা, তার কেন কান পাকা রোগ হবে। কিন্তু চিন্তার কথা একেবারেই নাই এখানে, যে এই কারণে যে এটা কিন্তু ভালো হয়ে যায় এবং কমপ্লিটলি ভালো হয়ে যায় যদি মাটা একটু বাচ্চাটাকে একটু উঁচু করে খাওয়ান। সেটা যদি শুয়ে থাকা অবস্থায় একটু বালিশটা দিয়ে উঁচু করে নেন এবং বসিয়ে যখন খাওয়াবেন তখন যদি একটু মাথাটা উঁচু করে রাখেন, তাহলে কিন্তু আর এই রোগটা হয় না। আর আমরা ফর দ্য টাইমিং একটা অ্যান্টিবায়োটিক ড্রপ কানে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সেরে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।